বাংলাদেশি ক্রিকেট ফ্যান্সদের মধ্যে সবচেয়ে বড় ফ্যান্স গ্রুপ বা সবচেয়ে বেশি ক্রিকেটারের ভক্ত যদি কারো থেকে থাকে সেটা নিঃসন্দেহে সাকিব আল হাসানের। কিন্তু একটা সম্পূর্ণ একটা জেনারেশনকে বাংলাদেশ ক্রিকেটের ফ্যান্স বানিয়েছে একটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা, আরেকটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল তার যে জনপ্রিয়তা সেটা ধরে রাখতে পারেনি এবং পরবর্তীতে ফিক্সিং কাণ্ডে কিন্তু পরবর্তীতে জড়িয়ে কিন্তু সে তার ক্রিকেটটাই কিন্তু ক্রিকেট ক্যারিয়ারটা নষ্ট করে দিয়েছে। কিন্তু মাশরাফি বিন মুর্তজা পুরো ইনজুরি ভারাক্রান্ত তার পুরো জীবনের মধ্যে কিন্তু মাশরাফি বিন মুর্তজা কিন্তু যতটুকু পেরেছে তার বেস্টটা ঢেলে দিয়েছে। 2001-এ নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ওয়ানডে অভিষেকের পর সবশেষ 2020-এ মার্চে সিলেটের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডে ম্যাচ দিয়ে তার ক্যারিয়ারের শেষ হয়েছে। এবং এই 20 বছরের দীর্ঘ ক্যারিয়ারে 310টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে, টেস্ট ওয়ানডে টি-20 মিলিয়ে, যেখানে 326 ইনিংসে 3008.3 বল বল করে 390 উইকেট শিকার করেছে, যেখানে তার ইকোনমি রেট 4.54 এবং বেস্ট বোলিং ফিগার হচ্ছে 26 রান দিয়ে 6 উইকেট। আর যদি তার আমরা একটু ভেঙে করে যদি তার পারফরমেন্সটা বলি, এর মধ্যে সে এখন পর্যন্ত তার 2000 এখন পর্যন্ত বললে ভুল হবে, 2001 থেকে 2009 পর্যন্ত, 2009-এর কিংসটাউনে জুলাইয়ের মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিন্তু তার সর্বশেষ যে টেস্ট ম্যাচটা খেলেছিল, ইনজুরির পর আর খেলতে পারেনি, সেখানে কিন্তু সে এখন পর্যন্ত 36টি টেস্ট ম্যাচ খেলে 51 ইনিংস 78টি উইকেট শিকার করেছে। যদিও তার টেস্ট ক্যারিয়ারটা কিন্তু পরবর্তীতে আগে বাড়েনি। এখন যদি আমরা তার ওয়ানডে পারফরমেন্সের কথা বলি, তার ওয়ানডে পারফরমেন্সটা আরো বেশি দীর্ঘায়িত হতে পারতো, কিন্তু ইনজুরির কারণে সে 2011 ওয়ানডে বিশ্বকাপটা কিন্তু খেলতে পারেনি। 2001-এ জিম্বাবুয়ের বিপক্ষে নভেম্বরে অভিষেক হওয়ার পর তারপর সবশেষ ওয়ানডে ম্যাচ যেটা বললাম জিম্বাবুয়ের বিপক্ষে খেলেছে সিলেটে। এই 20 বছর ওয়ানডে ক্যারিয়ারে 220টি আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ খেলে 270টি উইকেট শিকার করেছে মাত্র 4.88 ইকোনমি রেটে। আর যদি টি-20-র কথা বলি, 2006-এর নভেম্বরে খুলনাতে জিম্বাবুয়ের বিপক্ষে তার অভিষেক এবং সবশেষ 2017-তে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ টি-20 ম্যাচ খেলাতে তার টোটাল টি-20 54টি টি-20 ম্যাচে 53 ইনিংসে 42টি উইকেট শিকার করেছে 8.04 ইকোনমি রেটে। এখন কথা হচ্ছে বিষয়টা যে আজকে কেন আমি এই মাশরাফি বিন মুর্তজার টপিক তুলে ধরলাম। মাশরাফি তো বাংলাদেশের ক্রিকেটের কোনো জায়গাতে নেই। আজকের টপিকটা তোলার কারণ, থাম্বনেল টাইটেল দেখে আপনারা তো এতটুকু আইডিয়া করে ফেলেছেন যে চালকের আসনে থাকতে পারতো মাশরাফি বিন মুর্তজা। সেটার নেপথ্যে মেইন কারণ হচ্ছে এখন কিন্তু আমরা সকলেই জানি যে আগামী অক্টোবরে বিসিবি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আসন্ন নির্বাচনে কিন্তু যদি মাশরাফি বিন মুর্তজা যদি বাংলাদেশ ক্রিকেটের সাথে জড়িত থাকতেন তাহলে কিন্তু হয়তো সে নির্বাচন করতেন। যেরকমটা আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা সবসময় দেখেছি যে মাশরাফি বিন মুর্তজাকে কিন্তু বিসিবি সভাপতি, বিসিবি প্রেসিডেন্ট হিসেবে আমরা দেখতে চাইতাম। সেটা যদি অনেক আগের বিষয়। মূলত মাশরাফির এই অধপতনের কারণ আমরা সকলেই জানি, সেটা হচ্ছে তার রাজনীতিতে জড়ানো এবং 2019 যেই বিতর্কিত নির্বাচন এবং 2024-এর বিতর্কিত নির্বাচনে অংশ নিয়ে কিন্তু সে তার যে বিশাল বড় ক্রিকেট ফ্যান গ্রুপ ছিল বা তার যে এখনো অনেকে আছে আমার মতো, কারণ আমি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য কি, আমি একজন মাশরাফি বিন মুর্তজা ফ্যান, কিন্তু একটা সময় পর মাশরাফি বিন মুর্তজা ফ্যান্স বলতে অনেক সময় ইতস্তত বোধ করতে হতো, কারণ তার রাজনৈতিক কেরিয়ার অথবা ক্রিকেটকে ছাপিয়ে তার রাজনীতিকে বেছে নেওয়া এবং ক্রিকেটার থাকাকালীন রাজনীতিতে প্রবেশ করা। যদিও পরবর্তীতে সাকিব আল হাসানও প্রবেশ করেছে, কিন্তু সাকিব আল হাসান আর বেশি দিন দীর্ঘায়িত করতে পারেনি তার রাজনৈতিক কেরিয়ার। কিন্তু মাশরাফি কিন্তু পুরো একটা 5 বছর একটা বিতর্কিত নির্বাচনের মাধ্যমে কিন্তু সরকার দলীয় পজিশনে ছিল। যদিও রাজনীতিতে যাব না, এখানে পক্ষ বিপক্ষ থাকতে পারে, আমার অনেক অডিয়েন্স আছে ওই দল যে দলের হয়ে রাজনীতি সে করেছে তার পক্ষে, আবার কেউ বিপক্ষে রয়েছে, কেউ আছে আবার এখানে নিউট্রাল ফ্যান্স রয়েছে। এখন কথা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা যদি তার ক্রিকেট ক্যারিয়ারটা শেষ করতো 2020 বা 21-এ, যত ইনজুরি কাণ্ড হোক না কেন, কিন্তু যদি সে ক্রিকেটে যদি তাকে যদি আমরা দেখতে পেতাম একজন ক্রিকেটার হিসেবে অপশন নিত এবং রাজনীতিতে সে প্রবেশ না করতো, হয়তো বা এখন আমরা যেটা শোনা যাচ্ছে যে তামিম ইকবাল বিসিবি সভাপতি হিসেবে ইলেকশন করতে পারে, ফারুক আহমেদের কথা শোনা যাচ্ছে, আমিনুল ইসলাম বুলবুলের কথা শোনা যাচ্ছে, আমরা হয়তো বা মাশরাফিকে দেখতে পারতাম ইলেকশন করতে এবং সেই মাশরাফি হয়তো বা বাংলাদেশের পরবর্তী সভাপতি হতে পারতো, চালকের আসন থাকতে পারতো। এখন একটাই প্রশ্ন মাশরাফি বিন মুর্তজা বা মাশরাফি ভাইয়ের প্রতি, ভাই কেন আপনি রাজনীতিতে জড়ালেন এবং কেন আপনার এত বড় লক্ষ কোটি ফ্যান্সদেরকে আপনি বিতর্কিত করলেন? এখন মাশরাফি বোর্ডে থাকলে কি হতো? সে কি বাংলাদেশকে ইংল্যান্ড বানিয়ে দিত, অস্ট্রেলিয়া বানিয়ে দিত, ইন্ডিয়া বানিয়ে দিত? বিষয়টা এরকম না। কিন্তু যেহেতু আমরা এখন নতুন লিডারশিপে যাচ্ছি এবং যদি তামিম ইকবাল কোনো কারণে ইলেকশন করে এবং সে যদি বিসিবি সভাপতি হয়, সেক্ষেত্রে আমরা একটা ভালো একটা দিক নির্দেশনা পেয়ে হয়তো আমরা একটা ভালো একটা বিসিবি গঠন করতে পারবো ভবিষ্যতে। আবার যদি আমিনুল ইসলাম বুলবুলও আসে, সেটাও খারাপ হয় না, মন্দ হয় না, তিনি কিন্তু খুব অল্প সময় কিন্তু দ্রুত কাজ করছে। এখন মাশরাফি আসলে কিন্তু আমরা সেই কাজটা দেখতে পারতাম। বাংলাদেশে একটি
নক্ষত্রের একটা কিন্তু পরাজয় আমরা লক্ষ্য করেছি। মাশরাফি বিন মুর্তজা তার ক্যারিয়ারের সময় যখন ক্যারিয়ারের পিক টাইমে ছিল, ইনজুরির কারণে বেশি ম্যাচ খেলতে পারেনি, যেটা এখন তার পুরো ক্যারিয়ারে ৩১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ৩৯০ উইকেট, সেটা বা হতে পারতো এরকম ৫০০টা ম্যাচ খেলেছে, ৭০০-৮০০ উইকেট পেয়েছে, কিন্তু সেটা হয়নি ইনজুরির কারণে। ইনজুরি পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেটকে সার্ভ করতে পারতো হয় বিসিবি প্রেসিডেন্ট হিসেবে, হয় বিসিবির একজন কোচ হিসেবে, হয় একজন নির্বাচক হিসেবে, একজন ধারাভাষ্যকার হিসেবে, বা সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের সাথে সাথে থাকতে পারতেন। কিন্তু একটি বিতর্কিত নির্বাচন বা দুইটির বিতর্কিত নির্বাচন অথবা রাজনীতিতে জড়িয়ে কিন্তু এখন তাকে একটা পক্ষ হয়ে থাকতে হচ্ছে, যেটা আসলে একজন ক্রিকেট ফ্যান হিসেবে আমার মোটেই কাম্য না। আমরা যেরকম সাকিব মাশরাফিকে আমরা একজন ক্রিকেটার হিসেবে দেখতে চাই, সেরকমটা কিন্তু আমরা সাকিব মাশরাফিকে বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো কিছু করতে দেখতে চাই। কিন্তু তাদের যে রাজনৈতিক যেই জড়ানো, এই রাজনৈতিক জড়ানোটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি হয়েছে, পাশাপাশি তাদের নিজেরও ক্ষতি হয়েছে, যেটা তারা অনুধাবন করতে পারছে। কিন্তু তারা আসলে একটা জায়গাতে তারা আসলে আবদ্ধ হয়ে গিয়ে কিন্তু তারা নিজেদের সমস্যাটা কিন্তু নিজেরাই কিন্তু ডেকে এনেছে। এখন অনেকেই প্রশ্ন করেন যে ভাই আপনি কি গ্রামে নাকি? গ্রামে আপনারা বলতে পারেন যে গ্রামে মেঠো পথ দিয়ে ভিডিও করছি। আজকে মাশরাফিকে নিয়ে কথা বলে খুব আগ্রহ হয়েছিল, তাই মাশরাফিকে নিয়ে আমি আজকে ভিডিও করলাম। এখন আমাকে যদি প্রশ্ন করা হয় যে ভাই আপনার ফেভারিট ক্রিকেটারকে, এক বাক্যে একটা নামই আসবে, সেটা হচ্ছে মাশরাফি বিন মুর্তজা। তারপর মাশরাফি পরবর্তী সময় যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে আপনার ফেভারিট ক্রিকেটারকে, সেটা নির্দ্বিধায় আমি মেহেদী হাসান মিরাজের নাম নিব। কিন্তু প্রথম প্রেম তো ভাই প্রথম প্রেম মাশরাফি বিন মুর্তজা, যেই যার কারণে বাংলাদেশ ক্রিকেটে আসা। আপনি মাশরাফির দ্বিগুণ তিনগুণ ফ্যান থাকতেই পারে, সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, কিন্তু আহ বাংলাদেশ ক্রিকেটে যে নতুন প্রজন্মের ফ্যান্স গুলা এসেছিল, তারা কিন্তু মাশরাফি, আশরাফুল তাদের হাত দিয়ে কিন্তু এসেছিল। এবং এর পূর্বে মোহাম্মদ রফিক, হাবিবুল বাশারের মাধ্যমে এসেছিল, আকরাম খান, নান্নু, বুলবুল, গাজী আশরাফ হোসেন লিপু, আহ, তাদের মাধ্যমে এসেছিল। কিন্তু সবচেয়ে বড় বাংলাদেশ ক্রিকেটের ফ্যান কিন্তু মাশরাফি, আশরাফুলের সময় এসেছিল। মাশরাফির দ্রুতগতির বোলিং, অথবা যদি আমরা আশরাফুলের যদি ওই ম্যাচ জিতানো পারফরমেন্স গুলো বলি, অস্ট্রেলিয়াকে হারানো থেকে শুরু করে বিভিন্ন পারফরমেন্স কিন্তু তার আমরা বিভিন্ন সময় দেখেছি। কিন্তু পরবর্তীতে আসলে 2007 বিশ্বকাপ থেকে কিন্তু তামিম, মুশফিক, সাকিবের কিন্তু উত্থান হয়েছে। পরবর্তীতে সাকিব 2009 পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার হয়ে গিয়েছে। কিন্তু মাশরাফি, সাকিব যখন বিশ্বের সবচেয়ে বড় সেরা ক্রিকেটার, বাংলাদেশ সবচেয়ে বড় তারকা, তখন কিন্তু মাশরাফি একটা সময় রুল করে গেছে। 2015 বিশ্বকাপের কথা যদি আপনি সিনারিওটা চিন্তা করুন, মাশরাফিকে ছাড়া অপূর্ণ, যেমনটা সাকিবকে ছাড়া পঞ্চপাণ্ডব অপূর্ণ, যেরকম মাশরাফিকে ছাড়া বা অন্য যে কোনো ক্রিকেটারকে ছাড়া কিন্তু অপূর্ণ। তবে এই যে আমরা পঞ্চপাণ্ডব বলতে পারছি তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহকে, মাশরাফিকে মিলিয়ে, সেটা কিন্তু উত্থানটা মূলত মাশরাফিকে দিয়েই কিন্তু মূলত হয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে অনেক ইমোশনাল কথাবার্তা বলে ফেলেছি, কারণ আসলে একজন ফ্যান হিসেবে আজকের ভিডিওতে আমার উত্থান হয়েছে। তো ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি অনেকের খুব আগ্রহ, বাসা কোথায়, গ্রামে অঞ্চলে নাকি? ভাই আমার বাসা এমন জায়গাতে যেখানের মধ্যে মোবাইল নাই, ইন্টারনেট নাই। আমার বাসা এমন জায়গাতে যেখানে কোনো কি বলে রাস্তা নাই। এই যে দেখুন একদম কাঁচা পাকা রাস্তা, এরকম একটা অবস্থা। ভাই বাইরে ভিডিও শুট করার ইচ্ছা হলো, যার কারণে বাইরে শুট করছি। এখন অনেকে গ্রাম বাড়ি 14 গোষ্ঠী জানতে চাই, যদি জানতে চান তাহলে দিতে পারি। আর তো এই ছিল আজকের ভিডিওটি কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা যারা চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি আমার একটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ রয়েছে, যদি কেউ জয়েন করতে চান তাহলে নক করতে পারেন। যদিও সেখানে সদস্য সংখ্যা খুবই অল্প, তারপরও নতুন মেম্বারদের জন্য স্বাগতম। যারা মূলত অনেকদিন যাবত আমার ভিডিও দেখছেন তারাই নক দিবেন, অন্যথায় কারো নক দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি না। আল্লাহ হাফেজ।